সম্প্রতি সরকারি এক ওয়েবসাইট থেকে বাংলাদেশি নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় তোলপাড় সারা দেশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে, বিশেষ করে তরুণেরা বেশি উদ্বিগ্ন। আমাদের সরকার বিগত সময়ে বিভিন্ন ধরনের ডিজিটাইজেশনের প্রক্রিয়া হিসেবে বিভিন্ন মাধ্যমে ব্যক্তিগত যেসব তথ্য নিয়েছে সেই তথ্যগুলো আমরা সম্প্রতি জানতে পেরেছি যে বিপুল পরিমাণ তথ্য সেখান থেকে ফাঁস হয়ে গিয়েছে। তথ্যগুলো ফাঁস হওয়ার কারণে দেখা যাচ্ছে যে অন্য কেউ আমার তথ্যগুলো ইউজ করে বিভিন্ন ক্রাইম করতে পারে। ফেসবুক আইডির ক্ষেত্রে বলতে পারেন বা বিকাশ নাম্বার, এই নাম্বার দিয়ে অনেক কিছু হতে পারে। মেয়েদের সাইবার সিকিউরিটির ক্ষেত্রে অনেক ক্ষতি, অনেক ধরনেরই অনেক কিছু হতে পারে। যে আমাদের যে আইসিটি ডিভিশন আছে এইগুলো আরও ডেভেলপড হওয়া উচিত আমি মনে করি। আমাদের যে তথ্যগুলো সিকিউর থাকা দরকার। আমাদের সরকারের উচিত আমাদের সাইবার সিকিউরিটিকে আরও স্ট্রং করা। শুধু ফাঁস নয়, নাগরিকদের ব্যক্তিগত তথ্য কেনাবেচার দৃশ্যও ধরা পড়েছে টিম 360 ডিগ্রির ক্যামেরায়। নাম, পিতার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, স্থায়ী এবং বর্তমান ঠিকানা সহ নাগরিকের ছবি এবং 11টি তথ্য বিক্রি হচ্ছে মাত্র 20 টাকায়। 20 টাকা ফি দিয়ে সব নিয়ে চলে আসছে। ইম্পসিবল, এটা কিভাবে করে? কোনোভাবেই তো এটা সম্ভব না। ব্যক্তিগত তথ্য যদি অন্যের হাতে চলে যায় তাহলে সেই নাগরিকের কি কি ক্ষতি হতে পারে সেটা জানতে আমরা হাজির হই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হকের কাছে। যে কেউ যদি আমার কোনো জঙ্গি সংগঠনে অথবা আইনের দৃষ্টিতে সাংঘর্ষিক এই সমস্ত প্রতিষ্ঠানে যদি কেউ টাকা পাঠায় কোনো নাম্বার ব্যবহার করে, ওই যাদের তথ্য ফাঁস হলো তাদের মোবাইল নাম্বার ব্যবহার করে, তাহলে তো আইনশৃঙ্খলা বাহিনী শুরুতেই ওই ব্যক্তিকে খুঁজে পাইবে। এবং আমাদের সাইবার ভিক্টিমাইজেশন অথবা সাইবার ক্রাইমের তো একটা যথেষ্ট এখানে একটা সম্ভাবনা তৈরি হবে। এবং থেকে শুরু করে আরও যে অপরাধগুলো হতে পারে, যে আমাদের অনলাইনে ক্রয় বিক্রয় সেটি হতে পারে, আমাদের ক্রেডিট কার্ডের প্রসঙ্গ সেখানে অপরাধ সৃষ্টি হতে পারে, ব্যাংক থেকে টাকা উত্তোলন সেই প্রসঙ্গ তৈরি হতে পারে, অথবা ক্রেডিট কার্ডের যে গোপন নাম্বারটি সেই নাম্বারটি জেনে যাওয়ার একটি সুযোগ হতে পারে। তেমনি দুজন ব্যক্তির সন্ধান পেয়েছি আমরা, যাদের ব্যক্তিগত তথ্য একটি সরকারি ওয়েবসাইটে উন্মুক্ত ছিল। পরে হ্যাকারদের কবলে পড়ে তারা খুইয়েছেন লাখ লাখ টাকা। তাদেরই একজন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বর্তমানে তিনি খামারবাড়ির একটি প্রকল্পে কর্মরত আছেন। গত বছর বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে চিকিৎসার জন্য আবেদন করে পেয়েছিলেন 30,000 টাকা। টাকা পাবার এক সপ্তাহ পরে কর্মচারী কল্যাণ বোর্ডের সহকারী পরিচালকের পরিচয় দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি রফিকুল ইসলামকে ফোন দেন। উনি বললেন যে আপনাকে আরও 30,000 টাকা দেওয়া হবে, এই বলে আমাদের বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। আমি বললাম যে সিদ্ধান্ত হয়েছে, আপনি আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। ব্যাংক সংক্রান্ত কোনো একটা কাগজ হলেই, ব্যাংক সংক্রান্ত কোনো কাগজ তো আমার সাথে নাই। তো আমার সাথে একটা ক্রেডিট কার্ড আছে। তো বললো ওটা হলেও চলবে। আমি নাম্বারটা বললাম, বলার পরে তাই বললাম যে এটাতে কী করবে, কয়েকটা আমরা এটা রেফারেন্স দিয়ে আপনার অ্যাকাউন্টে পাঠাই দিই। 20 সেকেন্ড পরে একটা তারা মেসেজ আসলো আমার কাছে, সেখানে একটা পাসওয়ার্ড নাম্বার আসলো। ওনারা আবার এটা চাইলে আমি এটা দিলাম। এইভাবে যখন 10 বার দিলাম, প্রতি ট্রানজ্যাকশনে 29,999 টাকা ট্রানজ্যাকশন হয়েছে। তার মানে সরকারি ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে হ্যাকাররা তার ক্রেডিট কার্ড থেকে 3 লাখ টাকা তুলে নিয়ে যায়। একইভাবে হ্যাকারের খপ্পরে পড়েন আরও 4 জন সরকারি কর্মকর্তা কর্মচারী। এই ব্যক্তির নাম মোহাম্মদ শাহ আলম। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স কন্ট্রোলার থেকে অবসর নেন 1 বছর হলো। বর্তমানে থাকেন রাজধানীর ভাসানটেক এলাকায়। তিনিও চিকিৎসার সহায়তা চেয়ে আবেদন করেছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে, পেয়েছিলেন 40,000 টাকা। এরপর রফিকুল ইসলামের মতো একইভাবে তাকেও ফোন দেয় হ্যাকাররা।
আমি কর্মচারী কল্যাণ বোর্ডে আবেদন করেছি, ওইখানেই আমার সব তথ্য আছে, আমার অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার, আমার জিবি বান্ডের যে নাম্বার, আমার রাউটিং নাম্বার, ব্যাংকের সমস্ত কিছু এভরিথিং সমস্ত তথ্য কর্মচারী কল্যাণ বোর্ডে আছে। আমি চাই তাদের জন্য উপযুক্ত শাস্তি হয় এবং যারা এই টাকাটা নিছে এবং আরও এরকম অনেকের সাথে প্রতারণা করছে তারা যেন উপযুক্ত শাস্তির আওতায় আসে। যে উপায়ে দেশের অসংখ্য নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হলো এবং এতে করে যে নাগরিক নিরাপত্তার ঝুঁকি তৈরি হলো, তাতে করে সরকারের দায়িত্বশীল এবং সংশ্লিষ্ট সংস্থা ও ব্যক্তিদের অঙ্গীকার, দায়িত্ববোধ, দক্ষতা এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এই তথ্য ফাঁসের ফলে অসংখ্য নাগরিকের নাম, বসবাসের ঠিকানা, ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর সহ বেশ কিছু তথ্য ইন্টারনেটে উন্মুক্ত হয়ে যায়। একবার ভেবে দেখুন, এই ডিজিটাল যুগে এখন আপনি আমি কতটা নিরাপদ। বলে রাখি, এই অনুসন্ধান চলাকালে নাগরিকদের ব্যক্তিগত তথ্য কেনা বেচার মতো ভয়াবহ দৃশ্য ধরা পড়ে টিম 360 ডিগ্রির ক্যামেরায়। তাহলে চলুন অনুসন্ধানের গভীরে যাওয়া যাক। 9 জুলাই 2023, বহু বাংলাদেশের তথ্য ফাঁস শিরোনামটি করেছে দৈনিক যুগান্তর। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার তার খবরে শিরোনাম করেছে হ্যাকার্স ফেস্ট অন গভর্নমেন্ট সাইট। প্রতিবেদনটি বলছে, রেজিস্ট্রার জেনারেল জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন অফিস থেকে নাগরিকদের তথ্য ফাঁস হয়ে যায়। শুধু যুগান্তর কিংবা ডেইলি স্টার নয়, দেশের শীর্ষে থাকা প্রায় সবগুলো খবরের কাগজ খবরটিকে প্রধান শিরোনাম করে। গ্রিক নাগরিক ভিক্টর মার্কোপাউলাস নামের একজন সাইবার নিরাপত্তা বিশ্লেষক গত 27 জুন আকস্মিকভাবে এই ফাঁস হওয়ার ঘটনা প্রথম জানতে পারেন। আমরা নিজেরাই একবার সরকারের বিভিন্ন ওয়েবসাইট থেকে ঘুরে আসতে চাই। গুগলে সার্চ দিতেই যে ফাইলটি আমাদের সামনে চলে আসে তাতে দেখা যায় প্রায় 500 জন মানুষের নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র, নিবন্ধন করা মোবাইল নম্বর, পেশা ও ঠিকানা আছে। তারা প্রত্যেকেই একটি সংস্থা থেকে অনুদান পেয়েছেন। এসব তথ্যই বা কতটুকু ঠিক যাচাই করতে এখান থেকে নাম্বার নিয়ে একজনকে আমরা ফোন করি। দিন ইসলাম ভাই বলছেন? আপনার বাবার নাম কি ইয়াসিন হাওলাদার? এবার আরো একজনকে ফোন দেয়া যাক। আপনার নাম তো বেলায়েত হোসেন? জি, নাম বেলায়েত হোসেন। হ্যাঁ, আপনার এনআইডি কার্ড নাম্বার আমার কাছে 732। হ্যাঁ, নাম্বার ঠিক আছে, কিন্তু আমার আইডি কার্ড তো আপনার কাছে যাওয়ার কথা না। আচ্ছা আচ্ছা, না এই যে তথ্য ফাঁস হয়ে গেছে তো এই জন্য আমরা কাজ করছি। হ্যাঁ, আচ্ছা, তা আপনার তথ্যটাও এরকম ফাঁস হয়ে আছে একটা ওয়েবসাইটে, আমরা মেলানোর চেষ্টা করলাম আর কি। হ্যাঁ ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তাহলে আমার অনুরোধ থাকবে আরো ব্যাপকভাবে কাজ করেন আপনারা এর উপরে। তিনি অবাক হচ্ছেন। এবার একবার দেখুন, সরকারি ওয়েবসাইট থেকে মোবাইল নম্বর ও এনআইডি নম্বর সংগ্রহ করে কিভাবে আপনার মোবাইল ফোনের সিম সাময়িকভাবে বন্ধ করে দেয়া যায়। একটি বেসরকারি মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার প্রতিনিধিকে আমরা ফোন দেই। একটা মোবাইল সিম হারিয়ে গেছে, এটা বন্ধ করার জন্য ফোন দিয়েছিলাম। মোবাইল নাম্বারটা হচ্ছে 01715। আপনার এই নাম্বারটি যে পুরাতন ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, জি, আপনার পুরাতন ভোটার আইডি কার্ডের শেষ 4টি সংখ্যা এবং জন্ম তারিখ, মাস এবং সাল। জি, এই দুইটা নাম্বার দিলে আপনি বন্ধ করে দিতে পারবেন, তাই তো? জি স্যার, এই দুটি তথ্য নিয়ে যোগাযোগ করলে আমরা বন্ধ করে দিতে পারবো। একটা ইনভেস্টিগেশন করার জন্য আপনাকে ফোনটা দেওয়া হয়েছে। বললাম যে আমার কাছে যদি এই তথ্যগুলো থাকে তাহলে কি আমি দিলে কি এই নাম্বারটা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যেত? জি স্যার, আপনার তথ্যগুলো যদি আপনি দিয়ে আমাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারেন, এই অর্থ স্যার আপনি ভেরিফাইড, এই ক্ষেত্রে আমরা এটি বন্ধ করতে পারবো সাময়িক সময়ের জন্য। তার মানে এই দুটো তথ্য দিলেই আপনার মোবাইল ফোনের সিম যে কোনো হ্যাকার সাময়িক সময়ের জন্য বন্ধ করে আপনাকে বিপদে ফেলতে পারে। এবার দেখুন, এনআইডি ও মোবাইল নম্বর থাকলে কিভাবে ওই নাগরিকের ছবি সহ 11টি তথ্য সংগ্রহ করে বের করা সম্ভব।
মানিকগঞ্জের সিংগাইর সাব রেজিস্ট্রারের কার্যালয়। জমির দলিলে ক্রেতা বিক্রেতার পরিচয় নিশ্চিত হতে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার এই ব্যাংকের সহায়তা নেন। তবে সাব রেজিস্ট্রার নিজেই কখনো যান না। দালাল কিংবা কোনো ব্যক্তি গেলেই বুথ থেকে দিয়ে দেয়া হয় ওই নাগরিকের 11টি তথ্য। আমরা এখানে জমি রেজিস্ট্রেশন করতে আসিনি। দেখা যাক জমি রেজিস্ট্রেশন ছাড়াই আমরা শুধু এনআইডি নম্বর দিয়ে ছবি সহ 11টি তথ্য নিতে পারি কিনা। নীতিমালা মেনে এখানে আমরা অন্য কারো নামে থাকা এনআইডি নম্বর ব্যবহার না করে বরং নিজেদের নম্বর ব্যবহার করতে চাই। 20 টাকা দিতেই আমরা হাতে পেয়ে যাই ছবি সহ এনআইডির 11টি তথ্য। আপনারা যে রিসিপ্টটা দেন এটা কিভাবে দেন? এটা রিসিপ্ট দেই যেভাবে, যে আপনাকে যেভাবে দিলাম। এনআইডির সাথে যে চুক্তি, সেই চুক্তির ভায়োলেশন করছে, ঠিক আপনি জানেন? না, আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই। শুধু এখানেই নয়, সারা দেশে 500রও বেশি সাব রেজিস্ট্রারের কার্যালয়ে এমন দৃশ্য হরহামেশাই দেখা যায়। এবার যাওয়া যাক রাজধানীর তেজগাঁও রেজিস্ট্রার কমপ্লেক্সে। এখানেও 20 টাকা দিতেই পাওয়া গেল প্রিন্ট করা এনআইডির 11টি তথ্য। টাকা দিলেই আপনার এনআইডি নম্বর দিয়ে আমরাও বের করে নিতে পারবো আপনার তথ্য। এটা যাচাই করতে আমরা নিজেদের পরিচয় গোপন রেখে যোগাযোগ করি রেজিস্ট্রার ভবনের সামনে থাকা কম্পিউটার দোকানের এই ব্যক্তির সাথে। তিনি রাজি হলেন, কিন্তু দাবি করে বসলেন 300 টাকা। 300 টাকা নিয়ে তিনি এবার সেই বুথ থেকে বের করে আনলেন এনআইডির তথ্য। আইন ভঙ্গ করে কিভাবে ব্যাংক কর্মকর্তা এনআইডির তথ্য অন্যের হাতে তুলে দিলেন জানতে আমরা হাজির হই ব্যাংকের এই কর্মকর্তার সামনে। এটা তো আপনারা ইস্যু করছেন এই বুথ থেকে, এই সাইন কার্ড আপনার সাইন এর কিছুক্ষণ আগে দিচ্ছেন আমার এনআইডি দিয়ে, ঠিক আছে? কিন্তু এটা তো নিয়ে গেছে আরেকজন, আমি তো আসিনি। এটা কিভাবে দিলেন আপনি? এটা জি, এখানে তো কাস্টমার সবসময় আসে না। জি, এখানে তো কাস্টমার সবসময় আসে না। দলিল লেখক কোন একটা এজেন্ট পাঠায় ওনার থেকে, উনি এসে এটা ভেরিফিকেশন করে ওনার কাছে নিয়ে যায়। এখন দাতা গ্রহীতা আসে না, যদি দলিল লেখক যে মানে এটা ঠিকমতো নিচ্ছে, উনি যখন অন্যায় করতেছেন, এটা নিশ্চয়তা এটা এই ব্যাপারটা এটা নিশ্চয়তা আপনি কিভাবে দিবেন? এটা নিশ্চয়তা তো আমি দিব না। জি, তাহলে কে দিবে? হ্যাঁ, কারণ হচ্ছে এই ব্যাপারটা ভ্যালিডিটি শুধু দলিল রেজিস্ট্রির পারপাসেই হবে এখানে। এর এগেইনস্টে আমরা কোনো ভেরিফিকেশন করি না। আর এটা এই ব্যাপারে উনি তো আর দলিল লেখক না, আমরা যার কাছে দিচ্ছি উনি তো একটা দোকানের লোক। উনি তো আপনার 20 টাকা নেন, আমরা আপনার কাছে 300 টাকা নিয়ে এটা নিয়ে দিল। ওটা তো আমি দেখি, আমার তো কিন্তু 20 টাকা দিয়ে গেছে। কিন্তু আপনাদের এই তো দেওয়ার নির্দেশনাগুলো স্ট্রিক্টলি আপনি জানেন না। আমাদের ওটা আপনাদের এই যে এনআইডির সাথে যে চুক্তি আছে ব্যাংক অথরিটির, ওখানে কিন্তু চুক্তিতে স্পষ্ট আছে, আপনি ওই ব্যাপারে আসলে এখানেই আছে যে আপনি এটা বিক্রয়, হস্তান্তর, বিনিময় কিছুই করতে পারবেন না। সর্বোচ্চ আপনি দেখতে পারবেন আপনার ব্যাংকিং কাজে, আপনারা এটা দেখতে পারবেন, চেক করতে পারবেন। কিন্তু আপনারা এই যে স্লিপটা দিচ্ছেন, এটা আপনারা আপনার চুক্তির শর্ত লঙ্ঘন করতেছেন। না, ওটা না, ওটা আমি জানি। এবার যাওয়া যাক ব্যাংকটির প্রধান কার্যালয়ে। কিন্তু এ বিষয়ে কোনো কর্মকর্তাই ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে তারা তাদের নিজেদের অপরাধ স্বীকার করে এই কার্যক্রমটি বন্ধ করার কথা বলেন। এবার একটি হিসেব করা যাক। নিবন্ধন অধিদপ্তরের 2021-22 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন বলছে ওই বছর সারা দেশে দলিল রেজিস্ট্রেশন হয়েছে 32,13,524টি। ক্রেতা ও বিক্রেতা যদি একজন করেও হয় তাহলে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় 64,27,048টি। একটি এনআইডি যাচাই করলে ইসিকে দেয়া হয় 2 টাকা, কিন্তু ব্যাংক বিক্রি করে 20 টাকায়। অর্থাৎ 18 টাকা লাভে ওই বছর ব্যাংকটি কামিয়ে নিয়েছে 11.5 কোটি টাকারও বেশি।
তাদের কাছে যারা বিক্রি করেছে তারা তো দোষী, এনআরবিসি ব্যাংকও অফকোর্স দোষী, বিকজ দে আর নট সাপোজ টু হ্যাভ ইট। নো, তাদের কাছে এগুলো থাকার এখানে দেখুন, তার এই ভদ্রলোক যার নাম রয়েছে, তার বাবার নাম, মায়ের নাম, আইডি নাম্বার থেকে শুরু করে, ব্লাড গ্রুপ থেকে শুরু করে, আপনার প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস সব চলে আসছে ছবি সহ। এখন আমি যদি এটা দিই, একটা কোথাও যে একটা সিম কার্ড কিনে তারপরে যদি আমি করা শুরু করি, অপরাধ করি, দোষ তো যাবে আপনার উপর, কারণ আপনার নামে এটা রেজিস্টার্ড করে রয়েছে, আপনার নামে। সো ইম্পসিবল। এই যে টোটাল যে সিস্টেমটা করেছে, আই ডোন্ট নো, এটা যদি করে থাকে অ্যাবসলিউটলি ইলিগাল, এবং এটার ব্যাপারে ফৌজদারি মামলা তো বটেই, আমাদের ডিএসএতেই মামলা করা উচিত এদের বিরুদ্ধে। মামলা মোকদ্দমা তো পরের কথা, তদারকি তো ঠিক মতো হচ্ছে না। তথ্য বলছে সরকারের সাইবার নিরাপত্তা দল গত জুন মাসেই সংস্থাগুলোকে তাদের ওয়েবসাইটের নিরাপত্তা ঘাটতির কথা জানিয়ে চিঠি দেয়, অথচ তথ্যের সুরক্ষা না দিয়ে সংস্থাগুলো বরং অবহেলা এবং দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয়। এখন যদি নাগরিকের তথ্য ব্যবহার করে কোথাও জঙ্গি অর্থায়ন হয়, তাহলে তার দায়ভার কে নেবে? আরও স্পর্শকাতর তথ্য নিয়ে ফিরছি আরও একটা বিরতির পর। পাসপোর্ট করা, জমি কেনা বেচা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং অনলাইন জিডি সহ বিভিন্ন ধরনের নাগরিক সুবিধা পেতে বেশ কয়েকটি সরকারি বেসরকারি সংস্থা নির্বাচন কমিশনের সাথে একটা চুক্তি করেছিল। সেই চুক্তির আওতায় বেশ কিছু সুনির্দিষ্ট তথ্য যাচাই বাছাই করতে অ্যাক্সেস পায় সেই সংস্থাগুলো। এখন প্রশ্ন হলো, কি ছিল সেই চুক্তিতে, কারা কারা করেছিল সেই চুক্তি? চলুন এক নজরে দেখে আসা যাক। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে আমরা বেশ কিছু নথি সংগ্রহ করি। নথির তথ্য বলছে ১৭০টি সরকারি বেসরকারি সংস্থার সাথে চুক্তি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ৫৩টি সরকারি প্রতিষ্ঠান, ৬টি মোবাইল কোম্পানি, ৬৩টি বাণিজ্যিক ব্যাংক, ২৮টি আর্থিক প্রতিষ্ঠান, ৫টি বীমা প্রতিষ্ঠান, ৮টি মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি এবং ৭টি অন্যান্য। ব্যাংক, বিমা, পাসপোর্ট সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা না হয় নাগরিক সেবা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের সাথে বেশ কয়েকটি ফিচারে চুক্তি করেছে। কিন্তু ৭টি অন্যান্য প্রতিষ্ঠান কি সেবা দেওয়ার জন্য এনআইডির মূল সার্ভারে অ্যাক্সেস নিয়েছে, এটা দেখা দরকার। রাজধানীর মহাখালী DOHS এলাকা, এই ভবনেই সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের কার্যালয়। সেই অন্য ৭টি প্রতিষ্ঠানের এটিও একটি। প্রতিষ্ঠানের এই কর্মকর্তার কাছ থেকে জানা যাক তারা নাগরিকদের কি কি সেবা দিয়ে থাকেন। আমরা সব ধরনের সার্ভিস দিয়ে থাকি, বাসা বাড়ি, অফিস, আপনার শিফটিং, তারপরে লাইক বিউটি সার্ভিস, হোম সেলুন সার্ভিস। আমাদের এনআইডিটা লাগে এসএমই বিজনেসে, লাইক ছোট ক্ষুদ্র যারা আপনার মানে ব্যবসায়ী আছে, হ্যাঁ, তারা যেমন টালি খাতা ইউজ করেন, টালি খাতার নাম শুনছি, তো আমাদের এরকম একটা অ্যাপ আছে, এস ম্যানেজার যেটাকে বলে, হ্যাঁ। তো এই এস ম্যানেজার অ্যাপটা যারা ইউজ করে, ক্ষুদ্র ব্যবসায়ীরা, তারা ইউজ করার সময়, ধরেন আমি এই অ্যাপটা যখন ইউজ করতেছি তখন এইটার একটা ভেরিফিকেশন লাগে, মানে আমাদের কাছ থেকে যখন এই অ্যাপটা নেয় তাদের এনআইডি ভেরিফিকেশনটা আমরা করে নিই। তার মানে এস ম্যানেজার নামের একটি অ্যাপস রেজিস্ট্রেশন করার জন্য সেবা প্ল্যাটফর্ম লিমিটেড এনআইডির তথ্য ভাণ্ডারে অ্যাক্সেস নেয়ার জন্য চুক্তি করেছে। শুধু তাই নয়, ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড, টাইগার আইটি বাংলাদেশ লিমিটেড, ইন্টার ক্লাউড লিমিটেড, রিলিফ ভ্যালিডেশন লিমিটেড, সফটওয়্যার শপ লিমিটেড এবং একটি গ্রুপ অব কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান একইভাবে এনআইডির তথ্য ভাণ্ডারের অ্যাক্সেস নিয়ে রেখেছে। বেসরকারি কিংবা গ্রুপ অব কোম্পানির হাতে বাংলাদেশি নাগরিকদের তথ্য তুলে দেয়া
কতটা নিরাপদ। গ্রুপ অফ কোম্পানিকে তো এখানে অ্যাক্সেস দেওয়ার কোনো সুযোগ নেই, তারাই তথ্য দিয়ে কি করবে? নিশ্চয়ই তাদের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যগুলোকে আমরা কয়েকটাভাবে দেখতে পারি। একটা হলো এই সমস্ত গ্রুপ অফ কোম্পানিজগুলোর যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টগুলো সেল করার ক্ষেত্রে তারা যদি নাগরিকদের সাথে 1-to-1 যদি কানেকশন করতে চায়, যোগাযোগ করতে চায়, সেটি তারা করতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে যে এই গ্রুপ অফ কোম্পানিজগুলোর ইতিহাস, কিছু কিছু কোম্পানি, সকলের কথা বলছি না, পেছনের ইতিহাস কিন্তু ভালো না। কোনো কোনো গ্রুপ অফ কোম্পানিজগুলো কিন্তু নাগরিকদের মোটাভাবে জিম্মি করে, বিশেষ করে ই কমার্সের ক্ষেত্রে যেটি হয়েছে, প্রচুর টাকা বিদেশে পাচার হয়েছে। এখন কে যে কোন উদ্দেশ্যে তথ্যগুলো ব্যবহার করছে, এখানে তাকে অ্যাক্সেস দেওয়া হলো, এই ব্যাপারগুলো কিন্তু এখনও আমাদের কাছে স্পষ্ট না। এছাড়াও বেশ কিছু মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে চুক্তি করেছে নির্বাচন কমিশন, যাদের মাদার কোম্পানি ভিনদেশি। ইসির এমন চুক্তি দেখে হতবাক আইটি বিশেষজ্ঞরাও। যে সকল দেশগুলো আমার ন্যাশনাল ডেটাবেজে অ্যাক্সেস চাইবে বা তাদের বিশেষ প্রয়োজনে তারা ভেরিফিকেশন চাইবে, তাদের এই চুক্তিগুলো আসলে যাচাই বাছাই করাটা এখন খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই এটি মানে নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এবার নির্বাচন কমিশনের চুক্তিপত্রটি একটু দেখা যাক। চুক্তি অনুযায়ী 170টি সরকারি বেসরকারি সংস্থা এনআইডি সার্ভারের অ্যাক্সেস পাবে। সেজন্য এককালীন 5 লাখ টাকা দিয়ে নিবন্ধন করেছে সংস্থাগুলো। এরপর প্রতিটি এনআইডির তথ্য প্রতিবার যাচাইয়ের জন্য সরকারি সংস্থার কাছ থেকে 1 টাকা এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে 5 টাকা করে চার্জ করে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। জাতীয় তথ্য ভাণ্ডার থেকে এভাবে নাগরিকদের ব্যক্তিগত তথ্য কেনাবেচা কতটা আইনসম্মত? সংবিধানে রাইট টু লাইফের আন্ডারে রাইট টু প্রাইভেসি রয়েছে। আমার ব্যক্তিগত গোপন তথ্য কারো কাছে কেউ দিতে পারবে না। এর পরেও যখন প্রথম এটা শুরু হলো হচ্ছে বায়োমেট্রিক সিম যখন করা হলো, যে রি-রেজিস্ট্রেশন করতে হবে বায়োমেট্রিক পদ্ধতিতে, তখন একটা আমরা রিট করা হয়েছিল। এখানে কয়েকজন আইনজীবী মিলে এই রিটটি করা হয় যে আমার গোপন তথ্য কেন আমি প্রাইভেট প্রপারদের কাছে দিব, প্রাইভেট কোম্পানিগুলোর কাছে, কারণ তখন ওগুলো নিচ্ছিল সব মোবাইল ফোন কোম্পানিগুলো। ওই রিটের শুনানি হওয়ার পরে হাইকোর্ট থেকে পরিষ্কারভাবে বলে দিল যে এটা শুধুমাত্র এনআইডি অনুবিভাগের কাছেই থাকবে এবং তারা এটাকে প্রোটেক্ট করবে। হোলসেলভাবে কাউকে দিয়ে দেওয়ার ক্ষমতা কখনোই তাদের ছিল না, নেই। যদি তারা এটা বলে যে তাদের রয়েছে, সম্পূর্ণ বেআইনি একটি কথা বলছে, তারা অসাংবিধানিক এবং আমাদের মাননীয় হাইকোর্টের যে অবজারভেশন আছে, যে রুলিং আছে, সেটার বিপরীতে কথা বলছে। আর এদিকে চুক্তিবদ্ধ 170টি প্রতিষ্ঠানের সাইট নিরাপত্তার বিষয়টি নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য পরামর্শ দিলেন এই তথ্য প্রযুক্তিবিদ। নাগরিকের ডেটা এখান থেকে বের হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের এখনই এই 171টি যে প্রতিষ্ঠানের সাথে এনআইডির যে চুক্তিটি রয়েছে, সেই চুক্তিটা আসলে দেখভাল করতে হবে এবং সেই প্রতিষ্ঠান যারা 171টি সেবা গ্রহণ করেছে তাদের ভিপিটি, পেনিট্রেশন টেস্ট এবং অন্যান্য ISO 27001, 27001 এবং আমাদের আইটি অডিটিং এগুলো নিয়মিত করা হয়েছে কিনা, বা সেই রিপোর্টের চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে আসলে তাদেরকে সেবাটা দিতে হবে। নতুবা সেই সেবা কিন্তু এখন স্থগিত করাটা এখন সময়ের দাবি মাত্র। 170টি সংস্থার তথ্য কিভাবে সুরক্ষা করছে কিংবা তাদের সাইবার অডিট রিপোর্ট নিয়মিত পাচ্ছে কিনা জানতে আমরা হাজির হই নির্বাচন কমিশনে। একই সাথে জানতে চাই আইন লঙ্ঘন করে কিভাবে তথ্য বিক্রি করছে নির্বাচন কমিশন। বেশ কয়েক দফা যোগাযোগের পর তারা আমাদের কাছে থাকা তথ্য প্রমাণ নিলেন বটে, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হলেন না। তবে তাদের দাবি, তথ্য সরবরাহের জন্য নির্বাচন কমিশন আইনটি সংশোধন করেছে। জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2010-এর 13-2 উপধারায় বলা হয়, কমিশনের নিকট সংরক্ষিত তথ্য উপাত্ত গোপনীয় বলে বিবেচিত হবে। 2013 সালে আইনে সংশোধন আনা হয়। সংশোধিত আইনে 13-3 উপধারায় বলা হয়, উপধারা 2-এ যাই থাকুক না কেন, নির্ধারিত পদ্ধতি ও শর্তে
কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের নিকট সংরক্ষিত তথ্য উপাত্ত পাবার জন্য আবেদন করতে পারবে এবং কমিশনের কাছে তথ্য উপাত্ত ভিন্ন রূপ বিবেচিত না হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সেটা সরবরাহ করবে। যদি আইনটা দেখেন বলা আছে নির্ধারিত পদ্ধতিতে, এখন পর্যন্ত কোনো পদ্ধতি তারা এটাকে গেজেট করে বা কোনোভাবে প্রকাশ করেনি। সো তারা যাদের সাথে এই চুক্তিগুলো করছে, এটি কিন্তু শুধু যে বাংলাদেশের সাথে, বাংলাদেশের সরকারি বডিগুলোর সাথে করছে তা না, বাইরের সাথেও করছে, সবগুলোই সম্পূর্ণ অবৈধ। যদি নির্ধারিত পদ্ধতিতে কেউ চায় তাহলে তারটা তাকে দিতে পারবে। এখানে কিন্তু একটা জিনিস যেটা, যে আমি যদি কোনো কারণে আমার ডিটেল হারিয়ে ফেলি বা কোনো কিছু, আমারটা আমি যদি নির্ধারিত পদ্ধতি চেয়ে আমাকে দিতে পারবে। আমাদের সবারটা, পুরো জনগণেরটা হোলসেলভাবে কাউকে দিয়ে দেওয়ার ক্ষমতা কখনোই তাদের ছিল না, নেই। যদি তারা এটা বলে যে তাদের রয়েছে, সম্পূর্ণ বেআইনি একটি কথা বলছে, তারা অসাংবিধানিক এবং আমাদের মাননীয় হাইকোর্টের যে অবজারভেশন আছে, যে রুলিং আছে, সেটার বিপরীতে কথা বলছে। নির্বাচন কমিশন যে ১৭০টি সংস্থার সাথে চুক্তি করেছিল তা সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিক, এমন দাবি করছেন আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ এবং সাবেক নির্বাচন কমিশনার সহ অনেকেই। অথচ এমন মার প্যাচে পড়ে আপনার আমার ব্যক্তিগত তথ্য নির্বাচন কমিশনের সার্ভার থেকে চলে যাচ্ছে এসব প্রতিষ্ঠানের হাতে। তারপর সেসব তথ্য কিভাবে বাইরে চলে যায় সে দৃশ্য ইতিমধ্যেই আপনাদেরকে দেখিয়েছি। তবে আপনারা কি জানেন, শুধু সাব রেজিস্ট্রারের কার্যালয় নয়, চাইলে আপনার তথ্য সংগ্রহ করা সম্ভব থানার আশপাশের কম্পিউটারের দোকানগুলো থেকেও। ফিরছি আরও একটা বিরতির পর। এরই মধ্যে তদন্ত কমিটি তথ্য ফাঁসের ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে, তবে কাউকে শাস্তির আওতায় আনা হয়নি। তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলছেন, ওয়েব অ্যাপ্লিকেশনের কারিগরি দুর্বলতার কারণে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের ওয়েবসাইট থেকে নাগরিকদের তথ্য ফাঁস হয়ে গেছে। তারা শুধু দায় স্বীকার করেই দায় সেরেছেন। আমরাও সেসব সরকারি প্রতিষ্ঠানে যেতে চাই। জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে টিম 360 ডিগ্রি। কি কারণে এত মানুষের তথ্য ফাঁস হয়েছিল সেটি জানতে আমরা কথা বলতে চাই প্রতিষ্ঠানটির প্রধান রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ রাশেদুল হাসানের সাথে। কথা বলার আশ্বাস দিয়ে তিনি আমাদের দীর্ঘ 3 ঘন্টা বসিয়ে রাখেন। এরপর জানান তিনি ক্যামেরায় কোনো বক্তব্য দেবেন না। এরপর আমরা হাজির হই বাংলাদেশ ই গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বা বিডিসার্ট ও তদন্ত কমিটির সামনে। কিছু রিস্ক তো সফটওয়্যার ছিল আগে, কিছু যেটা এক্সপোজড আপনারা জানেন, তো নিউজ টিউজ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সুপারিশও করছি যে তাদের কী করা উচিত, সেটা সুপারিশ আদায় করছি এবং আমাদের সিস্টেমটাকে আমরা তুমি বিএপিটিও করছি আমরা। এবং এছাড়া সরকারের যে অন্যান্য সিআইগুলো আছে, তারা তাদের অনেক ক্ষেত্রে সবাই এখন ওনার আইটি অডিট নিয়মিত করার জন্য আমাদের চিঠি দিচ্ছে এবং অনেক সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলো গভর্নমেন্টের যেগুলো নিয়মিতভাবে তারা পর্যবেক্ষণ করেনি, সেগুলো আমাদেরকে এখন বিএপিটি করার কার্যক্রম গ্রহণ করছি। আমরা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভিজিটিং অফিসার এবং আমাদের সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং সেন্টার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের দুটো জায়গা থেকে আমরা 2 ধরনের সার্ভিসটা এখন আরও নিয়মিত পাচ্ছি। তদন্ত প্রতিবেদন গত 24শে জুলাই প্রকাশ করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এখানে আমাদের শাস্তি দেওয়ার কোনো সুপারিশ আসে নাই। এখানে আসছে যে কারণ একজন মাত্র প্রোগ্রামার, সে এই ইনফ্রাস্ট্রাকচারটা দেখে নেওয়া, বুঝে নেওয়া ভেন্ডরের কাছ থেকে এবং এটা ইনশিওর করা। আমাদের তদন্ত কমিটির সুপারিশে কাউকে কোনো আর্থিক বা কোনো আইনগত শাস্তি দেওয়ার সুপারিশ আমরা পাইনি। তবে তথ্য ফাঁসের সুনির্দিষ্ট কারণ জানালেন এই তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। আসলে আমাদের যে দুর্বলতাটা ধরা পড়েছে, এটাকে সংক্ষেপে একাডেমিক ল্যাঙ্গুয়েজে বলে এসকিউএল ইনজেকশন। এসকিউএল ইনজেকশন অত্যন্ত প্রাচীন এবং আদি যুগের একটি ইনফেকশন, যারা
নবিশ হ্যাকার তারা মূলত ওয়েবসাইটগুলো অ্যাক্সেস দিতে গেলে বা ডেটাবেসগুলো দেখতে গেলে তারা এসকিউএল ইনজেকশন করে। এখন আমাদের জাতীয় রাষ্ট্রীয় এত গুরুত্বপূর্ণ নথিতে এসকিউএল ইনজেকশন দেওয়ার প্রভিশনটা কীভাবে আসলো? যারা কিনা ওই ওয়েবসাইটে ডেভেলপ করেছে কারিগরি টিমটি, নিঃসন্দেহে বলা যায় যে এখানে নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত হয়েছে। যাদের তথ্য ফাঁস হয়ে গেছে সেটি কিভাবে সুরক্ষিত করা যায় সে বিষয়ে পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। আমাদের প্রথম যে কাজটি করা দরকার সেটা হচ্ছে এনআইডি ডেটাকে আসলে কিছুটা পরিবর্তন করতে হবে। এখন সেক্ষেত্রে আপনি তো হয়তো ছবি কিংবা আপনি নাম বা ঠিকানা তো পরিবর্তন করতে পারবেন না, সেক্ষেত্রে এনআইডির আমাদের যে মূল নাম্বারটি সেটি আসলে একটি পরিবর্তন হতে পারে এবং ডাটাটি যেখানে ড্রপ হচ্ছে এবং যে জায়গা থেকে এটা আসলে ভিউ মোড হচ্ছে সেখানে অবশ্যই উচ্চমানের এনক্রিপশন এবং ডিক্রিপশন মেথোডোলজি এটা ইমপ্লিমেন্ট করতে হবে। তা না হলে পরে প্লেন ডাটা বা সারফেস ডাটা বা ইনফ্যাক্ট আমাদের অনেক রকমের উচ্চমার্গীয় যারা হ্যাকার তারা কিন্তু এনক্রিপ্টেড ডাটাকেও ডিক্রিপ্টেড করতে পারছে। গত 13 জুন পুলিশের সদর দপ্তর থেকে একটি বার্তা পাঠানো হয় ইউনিট প্রধান সহ পুলিশের বিভিন্ন শাখায়। সে বার্তায় বলা হয়, সাইবার পেট্রোলিং চলাকালে ডার্ক ওয়েবের সাইটে সিডিএমএস ও CDMS++-এর বেশ কিছু ইউজার লগইন ক্রেডেনশিয়াল লিকেজ দৃষ্টিগোচর হয়। এই দুটি অ্যাপ্লিকেশনের ইউজার অ্যাকাউন্ট লগইন ইনফরমেশন বাইরে চলে যাওয়ায় স্পর্শকাতর ডাটা বিভিন্ন ব্যক্তি ও মাধ্যমে শেয়ার হওয়ার সুযোগ রয়েছে, যা মারাত্মক হুমকি স্বরূপ। পুলিশের ওয়েবসাইটেও এ বিষয়ে জরুরি নোটিশ দেয়া হয়। ক্রাইম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা CDMS ও ক্রাইম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা CDMS++ হলো পুলিশের ডিজিটাল তথ্য ভাণ্ডার, যেখানে আসামির তালিকা, কোন আসামির বিরুদ্ধে দেশে কোথায় কয়টি মামলা, কোনো মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কিনা, আসামির জবানবন্দি, মামলার অভিযোগপত্র ও রায়ের তথ্য রয়েছে। এমনকি অনলাইন জিডির তথ্য CDMS++-এর আওতায়। এবার এই অনলাইন জিডির কার্যক্রম দেখতে আমরা বেশ কয়েকটি থানায় যেতে চাই। প্রথমেই যেতে চাই রাজধানীর শেরেবাংলা নগর থানায়। মোবাইল হারিয়ে গেছে এমন অজুহাতে আমরা হাজির হই এই থানায়। আমরা একটা অনলাইন জিডি করতে চাই, মোবাইল হারানো। না, এটা এখানে কি করা যাবে? এখানে জিডি না নিয়ে থানার সামনে থাকা একটি দোকান দেখিয়ে দিলেন ডিউটি অফিসার। থানার ডিউটি অফিসারের দেখানো সেই দোকানে এবার আমরা হাজির হই। আসবে না, নাম ঠিকানা ওইগুলো আর কি আমাদের দরকার। হ্যাঁ, দেখেন, জিডি না করে শুধু এনআইডির তথ্য দেখতে চাই। 50 টাকার বিনিময়ে তিনি আমাদের তথ্য দেখানোর জন্য রাজিও হন। এনআইডির নম্বর দিতেই তার কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠল আমাদের বেশ কিছু তথ্য। রাজধানীর বেশ কয়েকটি থানা ঘুরে আমরা একই দৃশ্য দেখতে পাই। বনানী থানার পাশে থাকা এই দোকানে গিয়েও আমরা আমাদের তথ্য দেখতে পেয়েছি। এভাবে শুধু এনআইডি নম্বর দিলেই 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন ছাড়াই বেরিয়ে আসে যে কোনো নাগরিকের তথ্য। এটা কিভাবে সম্ভব জানতে আমরা আবারও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞের সামনে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কিংবা পাসওয়ার্ড বেসড যে কোনো রকমের অ্যাপ্লিকেশন পরিচালনা করা, এটি কিন্তু এখন সর্বজনীনভাবে এটা এখন বিলুপ্ত প্রায়। আপনি যদি যুক্তরাজ্য অন্য জায়গায় যাবেন তখন দেখবেন এরা ইমপ্রেশন ফেস রিকগনাইজেশন দিয়ে তাদের সমস্ত সফটওয়্যার নিরাপত্তাটাকে সুনিশ্চিত করেছে। কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি আমাদের এরকম একটি বেসিক জনসম্পৃক্ত একটি অ্যাপ্লিকেশনে এখনও পর্যন্ত 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটি ইন্টিগ্রেশন করা হয় নাই। তার মানে এটা আমাদের চরম একটি ব্যর্থতা এবং নিরাপত্তার প্রথম ধাপে আমরা সম্পূর্ণরূপে ব্যর্থ। এ বিষয়ে জানতে আমরা হাজির হই CDMS টেকনিক্যাল কমিটির সভাপতি ডিআইজি মোহাম্মদ শাহ আলমের সামনে। কারিগরি ত্রুটির কথা স্বীকার করলেও আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। জন্ম মৃত্যু রেজিস্ট্রারের কার্যালয়
ব্যাংক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কিংবা পুলিশের CDMS সহ 170টি প্রতিষ্ঠানের সাথে এনআইডি তথ্য ভাণ্ডারের অ্যাক্সেস থাকায় কতটা নিরাপদ বাংলাদেশি নাগরিকদের ব্যক্তিগত তথ্য? যে নিরাপত্তাটি প্রতি সেকেন্ডে পরিবর্তনশীল। তো এই ক্ষেত্রে এনআইডি সার্ভারের যে মূল ডেটাবেস আছে, যে সার্ভারটি আছে, সেই সার্ভারটি যদি সিকিউরিটি প্যাচ আর যদি নিয়মিত পরিবর্তন বা নিয়মিত আপডেট না করা হয়, তাহলে পরে আমি বলতে চাই এনআইডি সার্ভারও ঝুঁকির মধ্যে থাকবে। আর এই আইনজীবী বলছেন, তথ্য সুরক্ষা আইনটি বাস্তবায়িত হলেই নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষা করা সম্ভব। আমাদের দেশে প্রথমে হচ্ছে আইসিটি অ্যাক্ট, তারপরে এখন এসছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, কিন্তু যেটি সবচেয়ে আগে প্রয়োজন ছিল ডাটা প্রোটেকশন অ্যাক্ট, সেই আইনটা এখন পর্যন্ত নেই। প্রথমেই তাদেরকে একটা ডাটা প্রোটেকশন অ্যাক্ট করতে হবে এবং সেই ডাটা প্রোটেকশন অ্যাক্টের মধ্যে কঠোরভাবে এই বিষয়গুলোকে ডিলিংয়ের ব্যবস্থা করতে হবে। সার্বিক বিষয় নিয়ে কথা বলতে আমরা বারবার যোগাযোগ করেও ডিজির দেখা পাইনি। মোবাইল টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দেবেন না বলে সাফ জানিয়ে দেন। আমি হাবিব রহমান বলছি, যমুনা টেলিভিশনের রিপোর্টার। বলেন। আমরা আপনার একটা ইন্টারভিউ নিতে যাচ্ছিলাম। আমি ইন্টারভিউ দিব না। বক্তব্য না দিলেও এনআইডি অনুবিভাগ জানায়, আমাদের কাছে থাকা তথ্য পেয়ে তারা ইতোমধ্যে এনআরবিসি ব্যাংকের এনআইডি সার্ভারের অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে। একই সাথে এনআইডি সার্ভারের তথ্য কেন খোলা বাজারে বিক্রি হচ্ছে জানতে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয় ব্যাংকটিকে। পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। কেন এবং কি কারণে এসব চুক্তি হয়েছিল এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো কোন কোন শর্তে এমন সুযোগ পেয়েছিল এবং তারা নাগরিকদের তথ্য নিয়ে কি করেছিল, এসব প্রশ্নের উত্তর কে দেবে? তবে টিম 360 ডিগ্রি এসব বিষয়ে নজর রেখেছে। সামনে অনুসন্ধান শেষে সে সকল তথ্য নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। তবে বলে রাখি, এর আগেও সিঙ্গাপুর এবং আয়ারল্যান্ডের মতো দেশগুলোতে নাগরিকদের তথ্য ফাঁস হয়, তবে সেখানে তদন্ত শেষে দোষীদের শাস্তির আওতায় আনা হয়। তবে বাংলাদেশের ক্ষেত্রে তদন্ত শেষ হলেও এই ঘটনায় দোষী হিসেবে কাউকে শনাক্তই করা হয়নি। তাহলে কি ভূতটা সর্ষের ভেতরেই লুকিয়ে? প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদেরকে যোগাযোগ করতে হলে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই। তবে মনে রাখবেন, কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।